গত বছরের 5ই আগস্ট উত্তাল গণ আন্দোলনে তোপে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর দ্রুততম সময়ে পুনর্গঠন হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। সেখানে একের পর এক হত্যা মামলা হয় শেখ হাসিনা সহ তার সরকারের ঊর্ধ্বতনদের নামে। জোর দাবি ওঠে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের। শেখ হাসিনাকে ফেরাতে নানামুখী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ। গত ডিসেম্বরে এ নিয়ে চিঠিও দেওয়া হয়েছে ভারতকে। তবে ভারত সরকার বিষয়টি নিয়ে এখনো কোনো সাড়া দেয়নি। আওয়ামী লীগের লোকজনের বাড়ি ভাঙচুর হচ্ছে, সেখানটায় এক ধরনের প্রতিহিংসার একখানা ফলন সেটা। তো এই রকম জায়গায় হাসিনাকে পাঠানো আমার মনে হয় না যে খুব সুবিচার সেখান থেকে আশা করা যায় বলে, যে যতই আশ্বাস দিক না কেন। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি 2013 যা 2016 সালে সংশোধিত হয়। পররাষ্ট্র বিশেষজ্ঞরা বন্দি বিনিময়ের চুলচেরা বিশ্লেষণ করছেন। এখন জাজমেন্ট ছাড়া আন্তর্জাতিক লয়ের মোতাবেক কাউকে কোনো দেশ থেকে কোনো অন্য দেশে পাঠানো যায় না। সুতরাং সেটার জন্য প্রথমে এটি প্রুফ করতে হবে যে তিনি দায়ী। শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া হত্যা আর মানবাধিকার লঙ্ঘনের মামলাগুলোকে এখনো বিচারাধীন বিবেচনায় রেখে ভারতের অবস্থান নিয়েও কথা চলছে। বাংলাদেশের পক্ষ থেকে অনেক সময় বলা হচ্ছে যে ভারতের সঙ্গে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফেরত দেওয়া অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে ভারত সরকারের। কিন্তু চুক্তির ধারাগুলি যদি কেউ অনুধাবন করেন, সেখানে লেখা আছে যে কারোর বিরুদ্ধে অভিযোগ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে বা তাকে হত্যা করার কোনো আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে ভারত সরকার তাকে নাও ফেরত দিতে পারে। বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অবস্থা আর বিশ্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণে ধীরে চলার নীতি অবলম্বন করবে নয়াদিল্লি, এমনটাই মনে করেন পররাষ্ট্র কূটনীতি আর ভারতের রাজনীতির বিশ্লেষকরা। ডিবিসি নিউজ ডেস্ক। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শুরু থেকেই উত্তাল ছিল রংপুর। আন্দোলন দমনে সরকার সহিংস হলে হতাহত হয় অনেকে। এসব ঘটনায় জেলায় এখন পর্যন্ত 23টি মামলায় আসামি কয়েক হাজার। গত 18 জুলাই শহরের মডার্ন মোড়ে পুলিশের গুলিতে মারা যান অটো চালক মানিক মিয়া। প্রায় এক মাস পর স্থানীয় কয়েকজনের সহযোগিতায় 119 জনকে আসামি করে তাজহাট থানায় মামলা করেন নিহতের মা নূরজাহান। তবে লিখতে পড়তে না পারা এ নারী মামলা করে এখন বিপাকে। মামলায় আসামিদের তালিকায় রয়েছে তারই কয়েকজন স্বজন। কাই বাবা করছে আল্লাহ তো মুখ নিয়ে গেছে, কইছে এটা শহীদ মুই তার বোঝো না বা আমার আত্মীয়দের গাঁকে ডুবিদের আসামি আমার চাচাতো ভাই মেম্বার তাইও হয়েছে, আমার খালাতো ভাই মামাতো ভাই বোনের স্বামী। আন্দোলনে ঢাকার উত্তরায় মারা যান হারাগাছ থানার বাসিন্দা লাভলু মিয়া। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় 22 আগস্ট মামলা করেন নিহতের ভাই। কিন্তু একই ঘটনায় উত্তরা পূর্ব থানায় ভুক্তভোগীর ফুফাতো ভাই পরিচয়ে দুখু মিয়া নামে এক ব্যক্তি মামলা করেন, যদিও লাভলুর স্বজনরা চেনেন না বাদীকে। আমার স্বামীর ফুফাতো ভাই কোন কালের ফুফাতো ভাই তা আমি তো চিনি না। হারাগাছে কে জানি দুখু মিয়া তার আমি চিনি না, যেটা হারাগাছের বড় লোক আছে তার নামে মামলা করছে দিয়ে এইটা নিয়ে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তবে দুখু মিয়া জানান রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে তাকে দিয়ে মামলা করানো হয়েছে। সে দল মামলা করছে, আমি মামলা করলাম কিভাবে? বাদী আমি তো চেনা প্রমাণের মধ্যে আছি। দলীয় মামলা, এই মামলা জেলা করছে, আমাকে বাদী বানাইছে, ফোকাসিং করাইছে, সেটা আমি বুঝি না। শুধু তাই নয়, রংপুরে কিছু মামলায় নাম এসেছে অন্য জেলা ও বিদেশে বসবাসকারীদের। আমার নামে মামলা দেওয়া হলো। আমার ভাই ব্যারিস্টার মঞ্জু আলী লন্ডনে থাকে, তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, তার নামে মামলা দেওয়া হলো। বাদীকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, উনিও আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না। উদ্দেশ্যমূলক এসব মামলা নিয়ে বিব্রত আইনজীবীরা। মামলা পরিচালনায় জটিলতায় পড়ছেন তারা। হয়তো অরিজিনাল যারা দোষী লোক তারা বাদ পড়ে গেছে, অনেক নির্দোষ লোকও দেখা যাচ্ছে এখানে আসামি হিসেবে তাদের তালিকায় নাম আসছে। পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত এই মোকদ্দমাগুলোতে পরিচালনা করতে আমরা বিব্রত বোধ করতেছি। এ ধরনের প্রশ্নবিদ্ধ মামলা ভুক্তভোগীদের সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে বলছেন বিশ্লেষকরা। প্রতিহিংসার কারণে যারা নিরপরাধ নির্দোষ মানুষও এখানে জড়িয়ে গেছে। তো এই সন্দেহের সুবিধাগুলো কিন্তু আসলে এই প্রকৃত আসামিরা পাবে, প্রকৃত অভিযুক্তরা পাবে, তারা বেকসুর খালাস হয়ে যেতে পারে। আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত প্রক্রিয়া জটিল হয়েছে, এমনটা স্বীকার করে নিরপরাধ কাউকে হয়রানি না করার আশ্বাস পুলিশের। বিষয়টি একটু কঠিন এবং সময় সাপেক্ষ বিষয়। এতজন আসামি
যাচাই বাছাই করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে পুলিশ সেটি উল্লেখ করবে। উদ্দেশ্য প্রণোদিত এসব মামলার বিষয়ে সরকারের পদক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। রাতে ঢাকার রাস্তায় পুলিশ যেন অমাবস্যার চাঁদ। কাগজে কলমে তল্লাশি চৌকি ও টহল দল পর্যাপ্ত থাকলেও সড়কে দেখা মেলে কম। এদিকে ছিনতাইয়ের আতঙ্কে নগরবাসী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, রাতে ট্রাফিকের ৩৯টি পয়েন্টে অফিসাররা ডিউটি পালন করেন। এছাড়াও 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ভোর 7টা পর্যন্ত অবস্থান করেন তারা। দেওয়া হচ্ছে স্পেশাল ট্রেনিং। রাত 10টা থেকে 2টা পর্যন্ত 39টা পয়েন্টে ডিউটি করে, 10টা পয়েন্ট আবার একবারে ভোর পর্যন্ত ডিউটি করে। আমাদের পুলিশ কমিশনার স্যার নির্দেশনা দিয়েছে ট্রাফিকের সার্জেন্টদের ট্রেনিংটা একটু রিহার্সাল করে নেওয়া। তবে বাস্তব চিত্র ভিন্ন। শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, কাকরাইল, রামপুরা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরেও দেখা মেলেনি পুলিশ সদস্যদের। তবে সন্ধান মেলে ছিনতাইয়ের কবলে পড়া এক ব্যক্তি। আমি এই যে উত্তরবাড্ডা ট্রিপ নিয়ে গেছি, তখন ভিতর থেকে আমার 4-5টা ছেলে আটকাইয়া যাত্রী নামানোর পরে আমার থেকে টাকা পয়সা নিয়ে গেছে। কারোর কোনো নিরাপত্তা নেই। নতুন কোনো সরকার না আসা পর্যন্ত আমার মনে হয় এটা এরকমই থাকবে। নগরবাসী বলছে, রাত 10টা-11টার পর থেকেই দেখা মেলে না পুলিশ সদস্যদের। রাতে বাইরে বের হলেই আতঙ্কে থাকতে হয় তাদের। এখানে রাতের বেলা যাদের পুলিশিং কার্যক্রম চালানোর কথা এরকম কোনো কিছুই দেখা যায় না, সবসময়ই তালা মারা থাকে। যেমন আমরা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। রাতে এমনি বক্সগুলো যদি খালি পড়ে থাকে তাহলে এগুলো নিরাপত্তা কে দিব? আমরা প্রতিদিনই আসি, কিন্তু রাতে কোনো সময় ট্রাফিক পুলিশ নাই। রাতে আতঙ্কে থাকা নগরবাসীর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর শতভাগ সক্রিয়তা থাকা জরুরি বলে মনে করেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। যদিও ডিএমপি থেকে বলা হচ্ছে যে তাদের অতিরিক্ত টিম আছে, ব্যবস্থা আছে, যদি ব্যবস্থা থেকেই থাকে তাহলে সেটি শতভাগ কাজ করছে না কেন? অপরাধীদের রাতের অপরাধের যে দৌরাত্ম্য, অপরাধীদের যে অপরাধমূলক যে দৌরাত্ম্য, সেটি ক্রমান্বয়ে বাড়ছে কেন? শাহবাগ কিংবা মিরপুর, ফার্মগেট কিংবা কাকরাইল, রাজধানীর রাতের সরজমিনে ট্রাফিক পুলিশ বক্সের দৃশ্য মিললেও দেখা মেলেনি পুলিশ সদস্যদেরকে। এদিকে রাতের রাজধানীর নগরবাসী রয়েছে হুমকির মুখে। কেননা রাতেই যেন অপরাধের মাত্রা বাড়ছে দিনকে দিন, অথচ ট্রাফিক পুলিশ বক্সগুলো থাকলেও সেখানে রয়েছে তালাবন্ধ অবস্থায়। এদিকে জনসাধারণ রয়েছে নিরাপত্তাহীনতার মধ্যে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইস্টার্ন রিফাইনারির এমডি লোকমান হাকিম ও যমুনা অয়েল কোম্পানির এমডি গিয়াসউদ্দিন আনসারি নিজেদের পদ থেকে সরে যেতে বাধ্য হন। দায়িত্বে থাকার সময় দুইজনের বিরুদ্ধে উঠে অনিয়মের নানা অভিযোগ। গিয়াসউদ্দিন আনসারির খুলশী এলাকার ফ্ল্যাটে 590 কোটি টাকা আছে এমন তথ্যে গেল 24শে জানুয়ারি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে হানা দেয় 20 জনের ডাকাত দল। ঘটনাস্থল থেকে আটক করা হয় 11 জনকে। এছাড়া 27শে জানুয়ারি ও 4 ফেব্রুয়ারি ডাকাতির প্রস্তুতির সময় ধরা হয় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের 6 সহযোগী সহ 8 জনকে। রাস্তার মধ্যে প্রশাসন নাই, পুলিশ প্রশাসন নাই, আর যারা চুরি ডাকাতি করতেছে ওরা এই সুযোগে কাজ করে দিচ্ছে আর কি। এই শহরে সন্ধ্যার পর বের হওয়াটা আসলে সবার জন্য মানে এক ধরনের আতঙ্ক কাজ করে। গত 6 মাসে 10টি ডাকাতির ঘটনা ঘটেছে নগরীর 16 থানা এলাকায়। হত্যার শিকার 51 জন। পুলিশ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। 999 আছে, আমাদেরকে যে কোনো সময় জানালে 999-এর মাধ্যমে আমরা দ্রুত সেখানে রেসপন্স করার চেষ্টা করি। প্রতিদিন যে চেকপোস্টগুলো, তারপরে যে অভিযান, সেগুলো চলমান আছে, পুলিশ অ্যাক্টিভ আছে। পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সংকটের সুযোগ নিচ্ছে অপরাধীরা, মত বিশেষজ্ঞদের। পুলিশের বিতর্কারী আপনার আস্থা অনাস্থা সংকট আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশের সাথে পাবলিকের যে অনাস্থা সেটি আরো এখন গভীরভাবে ফুটে উঠছে। সেই জায়গা থেকে পুলিশের যে মনোবল সেটাকে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের পাশাপাশি আমরা সাধারণ জনতা যারা রয়েছি
পুলিশকে আশ্বস্ত করা উচিত। 5ই আগস্টের পর নগরীর বিভিন্ন থানায় আক্রমণ চালিয়ে লুট করা 950 অস্ত্রের মধ্যে এখনও হদিশ মেলেনি 166টির। অস্ত্র উদ্ধার অভিযানের পাশাপাশি হত্যা, ডাকাতি ও ছিনতাই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়েছে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রতিবছর এমন আয়োজন করে সড়কের দুই পাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান নামে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। এতে ক্ষতিগ্রস্ত হয় অবৈধভাবে দখলে নেয়া নিম্ন আয়ের এসব দোকানিরা। তবে উচ্ছেদ নয়, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, উচ্ছেদ পরবর্তী সংরক্ষণ ও দেখভাল না করার কারণে উচ্ছেদে কোনো লাভ হয় না বলছেন সংশ্লিষ্টরা। এতে প্রতি বছর অনেক টাকা অপচয় হয় সরকারের। সকালে আইয়া তো আমরা সমস্ত মাল সামানা সহ বারে গোটা ফেলাইয়া দিছে। 5 মিনিটের সময় চাইছে কিন্তু কোনো সময় দেয় নাই। আমাদেরকে বেশি একটু সময় দেওয়া হয় নাই, আমরা মালামাল কিছু বার করতে পারি নাই। যে সময় ভাঙাচোরা হয়, সরকারের টাকা আর্থিক নষ্ট হয়, পরবর্তীতে কোনো পদক্ষেপ নেয় না, আবার যেই স্থানে সেই স্থানে আবার দখল হয়ে যায়। এদিকে শ্রমিক সংকটের কথা জানিয়ে দায়িত্বশীলরা জানায় উচ্ছেদ পরবর্তী রাতের আধারে আবারও দোকানপাট নির্মাণ করার কথা। আমাদের শ্রমিকের পরিমাণ কম, আমরা যতটুকু চেষ্টা করি বাধা সৃষ্টি করি, তারপরেও রাতের আধারে অবৈধভাবে করে, আর এরকম অবৈধ করার পরে আমরা উচ্ছেদ কার্যক্রমগুলো হাতে নিই। উচ্ছেদ পরবর্তী সড়কের জায়গা সংরক্ষণ ও দেখভাল করলে দখল হবে না সড়কের জায়গা। এতে প্রতি বছর অবৈধ দখলদারদের উচ্ছেদে সরকারের অতিরিক্ত টাকাও ব্যয় করতে হবে না বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান। 17 বছর আগে আজকের এই দিনে কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন চলচ্চিত্রের অন্যতম নায়ক মান্না। সময়ের সাথে ফিকে হয়ে এসেছে মান্নাকে হারানোর সুখ, তবুও কিছু অন্ধ ভক্তের হৃদয়ে এখনো সমান উজ্জ্বল নায়ক মান্না। 17 বছর ধরে কান্না করছি, একটু যাবেন আমার স্বামী, এইবার প্রথম রাজি হয়েছে। হয়তো এটাই আমার জীবনের প্রথম আর শেষ আশা। পরিবার ও চলচ্চিত্র অঙ্গনের কেউ না আসলেও শ্রদ্ধা জানাতে এসেছেন ভক্তরা। এই জায়গায় আসার জন্য আমি আজকে সারা রাত ঘুমাই নেই, বিশেষ করে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। মান্না ফাউন্ডেশনও দায়সারাভাবে পালন করছে মৃত্যুবার্ষিকী। 15তম মৃত্যুবার্ষিকীর ব্যানারে জোড়া তালি দিয়ে লিখেছেন 17তম মৃত্যুবার্ষিকী। কবরে ফুল দেওয়া শেষে সটকে পড়ছেন তারা। মৃত্যুবার্ষিকীকে ঘিরে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকলেও এবছর না থাকায় ক্ষোভ জানিয়েছেন মান্নার ভক্তরা। এফডিসি থেকে একজনও আসে নাই এবং তার ফ্যামিলিগত নিজ পরিবারের মানে তার ছেলে বা তার স্ত্রী বা তার চাচা সাফি তালুকদাররা এদেরকে কারো দেখাই আমরা পাই নাই এ পর্যন্ত। মান্না ভাই একটা কথা বলছিল যে চলচ্চিত্রে কেউ কারো আপন নয়, তার প্রমাণটা আমি আজকে এই জায়গায় এসে আমি পাইলাম। কারণ এই জায়গায় যে পরিবেশ থাকার কথা, চলচ্চিত্রের মানুষগুলো এই জায়গায় আইসা যেভাবে উপস্থিতি থাকার কথা সেইভাবে নাই বললেই চলে। 14 বছর অবহেলিত থাকার পর 2022 সালে সংস্কার করা হয় মান্নার কবর। ডিবিসি নিউজ ডেস্ক।